আপনি সারাদিনে কতবার আপনার মোবাইল ফোনটা আনলক করেন? 50 বার, 100 বার, নাকি তারও বেশি? আমরা ভাবি আমরা যখনই ফোনটা হাতে নিচ্ছি আমরা আমাদের নিজের ইচ্ছায় নিচ্ছি। আপনি নিজের ইচ্ছায় ফোনটা হাতে নিচ্ছেন না, আপনাকে বাধ্য করা হচ্ছে। আজ আমি আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে আপনার হাতে যে ফোনটা আছে ওটা কি আপনার হাতের মুঠোয়, নাকি আপনি ধীরে ধীরে ফোনের মুঠোয় চলে গেছেন? ভাবুন তো, আপনি সকালে উঠে কোন অ্যাপটা আগে খোলেন, ভিডিও দেখেন? আপনি কি সত্যিই নিজের জীবনের মালিক? তো আপনি ভাবছেন অবশ্যই আমি যা চাই যখন চাই সেটাই করি। কিন্তু একটু থামুন, আপনার প্রতিদিনের সিদ্ধান্তগুলো কি সত্যিই আপনার নিজের, নাকি আপনি এমন এক সিস্টেমের মধ্যে আছেন যা ধীরে ধীরে আপনাকে নিয়ন্ত্রণ করছে? আপনি টেরও পাচ্ছেন না। আপনার ফোন, আপনার ব্রাউজিং, আপনার স্ক্রল করা, আপনারা দেখা ভিডিও যেন আপনি নিজেই এগুলো বেছে নিচ্ছেন। কিন্তু সত্যি কি তাই, নাকি আপনার প্রতিটি ক্লিক, প্রতিটি পজ আগেই কেউ বলে দিচ্ছে আপনি কি দেখবেন, কি ভাববেন, কি কিনবেন, কাকে বিশ্বাস করবেন? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? আপনি এটা টেরও পাচ্ছেন না। আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, এআই তো আমাদের সাহায্য করছে। চ্যাটজিপিটি দিয়ে অ্যাসাইনমেন্ট লিখছি, মিডজার্নি দিয়ে ছবি বানাচ্ছি, এক ক্লিকে মুখের ভাষা বদলে ফরাসি বা স্প্যানিশ হয়ে যাচ্ছে। মার্বেল, অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিগুলো কন্টেন্ট বানাচ্ছে। এটা তো প্রোগ্রেস। হ্যাঁ, এটা প্রোগ্রেস। কিন্তু প্রশ্নটা এখন শুধু প্রযুক্তি নয়, কারণ এআই শুধু আমাদের জীবন সহজ করছে না, এটা ধীরে ধীরে আমাদের মনোযোগ, স্মৃতি, সিদ্ধান্ত আর স্বাধীনতাকে বদলে দিচ্ছে। আপনার আমার আচরণ সবই ডেটা। এআই মডেলগুলো এই ডাটা থেকে শিখে কিভাবে আপনাকে আরও বেশি সময় ধরে রাখা যায়। আর ধরে রাখলেই বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানেই অর্থ। প্রশ্নটা এখন এআই ভালো আর খারাপ এটা না। প্রশ্ন হলো, আমরা কি নিজেদের অজান্তেই একটা ডিজিটাল খাঁচার ভিতরে ঢুকে পড়েছি? ইতিহাসের একটা নির্মম সত্য কথা আছে, যখন কোনো প্রোডাক্টের জন্য আপনাকে টাকা দিতে হয় না, তখন আপনি নিজেই সেই প্রোডাক্ট। আজকের এই ভিডিওতে আমরা দেখব এআই কিভাবে তৈরি হলো, কেন এটা প্রথমে শুরু হয়েছিল ভয় থেকে, কিভাবে এটি আমাদের মন, স্মৃতি, সিদ্ধান্ত, এমনকি স্বাধীনতাও প্রভাবিত করছে, কেন পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআইকে ঘিরে এক অদৃশ্য যুদ্ধে নেমেছে, কিভাবে এই প্রযুক্তি শুধু সুবিধা নয় বরং এক নতুন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিণত হচ্ছে, এবং কেন বিশেষজ্ঞরা মনে করছেন মানব সভ্যতা এমন এক যুগের দিকে এগোচ্ছে যেখানে সবচেয়ে বড় প্রশ্ন হবে, আমরা কি এআই ব্যবহার করব, নাকি এআই আমাদের ব্যবহার করবে? তাহলে চলুন শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, একটা টেকনোলজি যেটা হয়তো মানব ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল ইনভেনশন অথবা সবচেয়ে বড় মিস্টেক। কারণ ইতিহাসে প্রথমবার মানুষ এমন কিছু আবিষ্কার করেছে যেটা একদিন মানুষকেই ছাড়িয়ে যেতে পারে। আমরা যখন চ্যাটজিপিটি বা মিডজার্নির মতো এআই টুলগুলো দেখি, আমাদের মনে হয় খুব আধুনিক এবং মানুষের কল্যাণের জন্য এটি তৈরি হয়েছে। কিন্তু এর আসল ইতিহাসটা বেশ অন্ধকার। এর শুরুটা মানুষের উপকারের জন্য হয়নি, এর শুরু হয়েছিল ভয় এবং যুদ্ধ থেকে। এআই নিয়ে সাধারণ মানুষ ভাবে এটা একটা আধুনিক আবিষ্কার, একটা দারুণ স্মার্ট, প্রায় জাদুর মতো প্রযুক্তি। কিন্তু এর সত্যিটা খুবই অন্ধকার। এই প্রযুক্তির জন্ম হয়েছিল কৌতূহল থেকে নয়, বরং ভয় থেকে। 1950 সালে বিজ্ঞানী অ্যালান টুরিং একটা প্রশ্ন করেছিলেন, মেশিন কি ভাবতে পারে? এটা ছিল একটি দার্শনিক প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব নতুন এক সংঘাতে ঢুকে পড়ে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, দুই পরাশক্তি এমন প্রযুক্তি চাইছিল যা শত্রুর উপরে নজরদারি করতে পারে, সংকেত ভাঙতে পারে আর মানুষের চেয়েও দ্রুত বিশ্লেষণ করতে পারে। এই জায়গা থেকেই ডারপা এবং R&D এর মতো সংস্থাগুলো এআই এর গবেষণায় প্রচুর অর্থ ঢালতে শুরু করে। উদ্দেশ্য ছিল মানব কল্যাণ নয়, উদ্দেশ্য ছিল আধিপত্য। আমেরিকার এই কুখ্যাত সামরিক সংস্থা বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করা শুরু করলো এমন একটা টেকনোলজির পিছনে যা মানুষের বুদ্ধিমত্তাকে হ্যাক করতে পারে। তাদের উদ্দেশ্য কি মানব কল্যাণ ছিল? একদমই না। তাদের মূল প্রজেক্ট ছিল দুইটি। প্রথমত, প্রতিপক্ষের রেডিও সিগন্যাল আর গোপন বার্তা মানুষের চেয়েও কোটি গুণ দ্রুত ডিকোড করা। আর দ্বিতীয়ত, সাইকোলজিক্যাল ওয়েলফেয়ার, প্রোপাগান্ডা আর ভুয়া তথ্য এমনভাবে ছড়ানো যাতে যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষের দেশের সাধারণ মানুষের মগজ ধোলাই করে দেয়া যায়। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, প্রযুক্তি কখনোই নিরপেক্ষ নয়। যে হাত এটি বানায়, যে শক্তি এটি অর্থায়ন করে আর যে উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়, প্রযুক্তি তার
মাঝেই নিজের চরিত্র পায়। এর ভিতরে এখনো লুকিয়ে আছে ক্ষমতা, নজরদারি আর নিয়ন্ত্রণের পুরনো ছাপ। সেখান থেকেই শুরু হয় এআই রেভুলেশন। এআই রে স্লোলি বিজনেস ওয়ারে পরিণত হতে শুরু করে। গুগল অ্যাগ্রেসিভলি এআই বিল্ড করছে, মেটা এআই বিল্ড করছে, চায়না এআই বিল্ড করছে, আমেরিকা প্যানিক করছে, কারণ সবাই বুঝতে শুরু করেছে যে এআই কন্ট্রোল করবে, ফিউচার ইকোনমি সেই কন্ট্রোল করবে, ফিউচার মিলিটারি সেই কন্ট্রোল করবে, ফিউচার মিডিয়া সেই কন্ট্রোল করবে। আর এই পুরো রেভলিউশনের কেন্দ্রে আছে একটি নাম, চ্যাট জিপিটি, একটা চ্যাটবট, যেটা লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি হয়ে যায়। 100 মিলিয়ন ইউজার মাত্র 2 মাসে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের থেকেও ফাস্টার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পুরো পৃথিবী সাডেনলি এআই এর দিকে ঝুঁকে পড়ল? প্রথমবার মানুষ বুঝতে শুরু করলো এটা শুধু সফটওয়্যার না, এটা নতুন ধরনের ইন্টেলিজেন্স, হয়তো নতুন সিভিলাইজেশনের শুরু। শুরুতে মানুষ এটাকে যোগ ভাবছিল, কেউ কবিতা লেখাচ্ছিল, কেউ ফানি কনভারসেশন করছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই পুরো পৃথিবী একটা জিনিস রিয়েলাইজ করে, দিস ইজ ডিফারেন্ট। কারণ প্রথমবার একটা এআই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। মানুষ সাডেনলি অনুভব করে তারা আসলে একটা মেশিনের সাথে না, একটা নতুন ধরনের ইন্টেলিজেন্সের সাথে কথা বলছে। এবং সেখান থেকেই শুরু হয় হিউম্যান হিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনোলজিক্যাল শিফট, সম্ভবত আগুন আবিষ্কারের পরে। আপনি ইতিমধ্যেই একটি ফাঁদে বন্দী। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। আগে ফটোশপে বাস্তবের মতো ভুয়া ছবি বানাতে ঘন্টার পর ঘন্টা লাগত, আজ মাত্র কয়েক সেকেন্ড। এক ক্লিকে মুখের হাসি বদলে যাচ্ছে, এক ক্লিকে আপনার গলার ভয়েস হুবহু নকল করে অন্য ভাষায় বদলানো যাচ্ছে। দেখতে খুব ম্যাজিকের মতো লাগছে, তাই না? কিন্তু এর আসল দামটা কে দিচ্ছে জানেন? আপনি। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস সোনা নয়, তেলও নয়, সবচেয়ে দামি জিনিস হলো আপনার অ্যাটেনশন। আপনি যত বেশি সময় স্ক্রিনে থাকবেন, তত বেশি বিজ্ঞাপন দেখবেন, তত বেশি ডেটা তৈরি করবেন, আর তত বেশি লাভ করবে বড় বড় টেক কোম্পানিগুলো। আধুনিক ইন্টারনেটের সবচেয়ে মূল্যবান সম্পদ এখন ডেটা। আপনার সার্চ হিস্টোরি, আপনার লোকেশন, আপনার ইমোশন, আপনার টাইপিং প্যাটার্ন, সবকিছুই সংগ্রহ করা হচ্ছে। কারণ এআই ট্রেন করার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো হিউম্যান বিহেভিয়ার। একটা প্রশ্নের উত্তর দিন, শেষ কবে আপনি কারো ফোন নম্বর মুখস্থ রেখেছিলেন? কয়টা রাস্তায় এখন আপনার নিজের মনে আছে? কতবার গুগল ম্যাপস ছাড়া কোথাও গেছেন? কোনো কিছুর সিদ্ধান্ত কি আপনি নিজে নেন, নাকি অ্যাপের সাজানো অপশন থেকে বেছে নেন? এখানেই শুরু হয় আসল সমস্যা। প্রযুক্তি আপনাকে শুধু সাহায্য করছে না, এটা আপনাকে অভ্যস্ত করে দিচ্ছে। প্রথমে সুবিধা, তারপরে নির্ভরতা, তারপরে অভ্যাস, আর শেষে একটা অদৃশ্য বন্দিশালা। অর্থাৎ যে কাজগুলো আগে আপনার মস্তিষ্ক করত, সেগুলো এখন ফোন, অ্যাপ আর এআই করে দিচ্ছে। অ্যালগোরিদম বলে দেয় আপনি কি কি শুনবেন, কি দেখবেন, কাকে ফলো করবেন, কি দেখে রিয়াক্ট করবেন। এখন ভাবুন, আপনার চিন্তার একটা বড় অংশ বাইরের সিস্টেমের হাতে চলে যায়, তখন আপনি কি একই মানুষ থাকবেন? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এটা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। একটা ক্লিক, একটা স্ক্রল, একটা সাজানো রিকমেন্ডেশন, আর আপনি টেরও পান না আপনার মগজের কতটা জায়গা দখল হয়ে যাচ্ছে। এক সময় আমাদের বলা হয়েছিল ইন্টারনেট হবে মুক্ত স্বাধীনতার আকাশ, কিন্তু আজ এটা ধীরে ধীরে একটা ডিজিটাল জেলখানায় পরিণত হচ্ছে। আপনি যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে একটা রিল স্ক্রল করছেন, তখন প্রতি সেকেন্ডে হাজার হাজার ক্যালকুলেশন চলছে। আপনি কোথায় থামলেন, কি দেখে হাসলেন, কি দেখে রাগলেন, কোন থাম্বনেইলে আপনি ক্লিক করলেন, সব কিছুই বিশ্লেষণ করা হচ্ছে। আপনি অ্যাপস ব্যবহার করছেন না, অ্যাপস আপনাকেই স্টাডি করছে। এখন চলুন সেই কোম্পানিগুলোর দিকে তাকাই যারা নিজেদেরকে এআই যুগের রক্ষক হিসেবে দাবি করে। 2015 সালে ওপেন এআই শুরু হয় একটি অলাভজনক উদ্যোগ হিসেবে। তখন বলা হয়েছিল এই প্রযুক্তি মানবজাতির মঙ্গলের জন্য ব্যবহার করা হবে, ক্ষমতা থাকবে সবার কাছে, কোনো একক কর্পোরেশনের হাতে সব থাকবে না। শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু ইতিহাস আমাদের শেখায় কর্পোরেট দুনিয়ার বড় আদর্শ আর বড় টাকার সংঘর্ষ হলে আদর্শ সেখানে হেরে যায়। কিন্তু বাস্তবতা কি? কিছুদিন পরে দেখা যায় সিস্টেমটা এত বড়, এত ব্যয়বহুল আর এত কেন্দ্রীভূত হয়ে গেছে যে নিয়ন্ত্রণ আর সবার হাতে থাকে না। নিয়ন্ত্রণ চলে যায় অল্প কয়েকজনের হাতে। সার্ভার কার, ডাটা কার, মডেল কার, কম্পিউটিং পাওয়ার কার? উত্তরগুলো খুঁজিয়ে দেখুন, সেখানেই লুকিয়ে থাকে আসল ক্ষমতা। এআই এর ক্ষেত্রে সবচেয়ে বড় মিথ হলো এটা নাকি সবার জন্য উন্মুক্ত। না, প্র্যাকটিক্যালি না। কারণ যে মডেল বড় তার খরচও বড়, যার ডাটা বেশি তার শক্তিও বেশি, আর যার শক্তি বেশি সেই শেষ পর্যন্ত নীতি বানায়। এই কারণেই এআই কেবল টেকনোলজি না, এটা অর্থনীতি, এটা রাজনীতি, এটা ক্ষমতার মেশিন। আর মানুষ
মানুষ সবসময় শুধু ব্যবহারকারী না, মানুষ হয়ে যায় পণ্য। আপনার মনোযোগই এখন বাজার, আপনার সময়ই এখন পুঁজি, আপনার আচরণই এখন ডাটা। এর মানে কি? এর মানে যে প্রযুক্তি নাকি মানবজাতির জন্য তৈরি হয় তার চাবিটা এখন ধীরে ধীরে অল্প কয়েকজন কর্পোরেট সিদ্ধান্তকারীর হাতে চলে গেছে। আর এখানেই আসল প্রশ্ন উঠছে, এআই কি সত্যি সবার জন্য, নাকি এটা এমন এক সিস্টেম যেখানে সুবিধা সবার কিন্তু নিয়ন্ত্রণ শুধু কিছু লোকের? এই প্রশ্নটা আরও তীব্র হয় যখন আমরা দেখি কোম্পানিগুলো একদিকে উদ্ভাবন আর উন্নতির কথা বলে, আর অন্যদিকে ব্যবহারের মনোযোগ, ডেটা আর আচরণ থেকে অবিশ্বাস্য পরিমাণে লাভ তোলে। এটা কেবল প্রযুক্তি নয়, এটা একটি অর্থনৈতিক অস্ত্র। 2023 সালের শেষের দিকে একটা ঘটনা গোটা টেক দুনিয়াকে নাড়িয়ে দেয়। স্যাম অল্টম্যান হঠাৎ করেই ওপেন এআই থেকে বরখাস্ত করা হলো, কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি আবার ফিরে আসেন। বাইরে থেকে এটা দেখলে মনে হতে পারে এটা শুধু একটা কর্পোরেট নাটক, কিন্তু ভেতরে ছিল আরো বড় কিছু। অনেক রিপোর্ট ও বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যায় যে কোম্পানির ভিতরে এক ধরনের উন্নত সিস্টেম নিয়ে উদ্বেগ ছিল। কথা হচ্ছিল কিউএস্টার নামের একটা প্রকল্পকে ঘিরে, যা সাধারণ এআই মডেলের চেয়ে বেশি যুক্তিভিত্তিক কাজ করতে পারে। সাধারণ এআই মডেলগুলো পরের শব্দ অনুমান করে, কিন্তু যখন কোনো সিস্টেম নিজেই নিজের জটিল সমস্যা বিশ্লেষণ করতে শুরু করে তাহলে সেটা কেবল আর একটা টুল থাকে না, সেটা হয়ে ওঠে নতুন ধরনের বুদ্ধিমত্তার ইঙ্গিত। এখানেই ভয়টা শুরু হয়। তাহলে প্রশ্ন ওঠে, এটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব? আর যদি না হয় তাহলে কে সিদ্ধান্ত নেবে? এর সীমা কোথায়? এই ধরনের সিস্টেম সাধারণ এআই নয়, এটা অন্য কিছু। আর সেখানেই জন্ম নেয় আসল আতঙ্ক। কারণ যখন কোনো মেশিন শুধু উত্তর দেয় না, বরং কারণ বোঝার চেষ্টা করে, তখন প্রশ্ন ওঠে, এটা কি সত্যই নিয়ন্ত্রণে রাখা যাবে? আর যদি না যায় তাহলে কে বলবে এটা কত দূর যাবে, কখন থামবে, কোথায় থামবে? এই প্রশ্নগুলো আর কল্পবিজ্ঞান নয়, এগুলো এখন বোর্ডরুমের ভিতরের সত্যিকারের উদ্বেগ। আর সেই উদ্বেগের নামই হচ্ছে কিউএস্টার। এখন আমি আপনাদের এমন এক এআইয়ের কথা বলবো যেটাকে তৈরি করার পর এর নির্মাতারাই বলেছিল এটা এখনই সবার হাতে দেয়া যাবে না। শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে। 2026 সালে অ্যানথ্রোপিক তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ক্লাউড মিথোস তৈরি করে, কিন্তু আশ্চর্যের বিষয় তারা এটিকে পাবলিকলি রিলিজ করেনি। কারণ তাদের দাবি এই এআই মডেল এমন অজানা সাইবার সিকিউরিটি ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারে যা ভুল মানুষের হাতে পড়লে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি তৈরি করতে পারে। ভাবুন একবার, যে এআই সিস্টেম নিজের দুর্বলতা খুঁজে বের করতে পারে, সেই একই এআই সিস্টেম আক্রমণের পথও দেখিয়ে দিতে পারে। এই কারণেই ক্লাউড মিথোসকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি, বরং সীমিত নিরাপত্তা গবেষকদের কাছেই রাখা হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখন রয়ে গেছে, যদি একটি এআই সিস্টেম তার নির্মাতারাই পৃথিবীর সামনে আনতে ভয় পায়, তাহলে ভাবুন ভবিষ্যতে আরও বড় শক্তিশালী এআই যদি সামনে আসে তখন কি হবে? আপনার আমার চাকরি কি সত্যি চলে যাবে? এআই কি আমাদের সত্যি চাকরি খেয়ে নেবে? ওপেন এআই, গুগল জেমিনি, মেটা এআই, ডিপসিক, ক্লাউড এআই। আগে মানুষ ভাবতো এআই বা রোবট আসলে প্রথমে ফ্যাক্টরির কাজ বা ড্রাইভিং এর মতো কায়িক শ্রমের কাজগুলো কেড়ে নেবে, আর মানুষ ক্রিয়েটিভ কাজ যেমন লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডেটা অ্যানালাইসিস, এমনকি জুনিয়র সফটওয়্যার কোডিং এগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু আজ তার উল্টোটা হচ্ছে। আজ এআই সেকেন্ডের মধ্যে লোগো ডিজাইন করে দিচ্ছে, কোড লিখে দিচ্ছে, স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, যারা আমাদের মধ্যবিত্ত সমাজের মেরুদণ্ড, তারা আজ সবচেয়ে বড় বিপদে। চলুন একটা সহজ হিসাব করে, একজন ক্লায়েন্ট যদি একটা এআই টুল ব্যবহার করে মাত্র 50 টাকা খরচে লোগো বানিয়ে নিতে পারে, তবে সে কেন একটা মানুষকে 500 টাকা দেবে? এর ফলে মার্কেটে ফ্রিল্যান্সারদের দাম কমেছে এবং এই ধরনের কাজের চাকরি চলে যাবে। কারণ এআই শুধু টেকনোলজি রিভলিউশন না, একটা ট্রুথ ক্রাইসিস। একসময় প্রোপাগান্ডা তৈরি করতে ম্যাসিভ মিডিয়া নেটওয়ার্ক লাগতো, আর একটা এআই সিস্টেম মাত্র কয়েক মিনিটে হাজার হাজার ফেক পোস্ট জেনারেট করতে পারে। একসময় ডিপফেক বানাতে হলিউড লেভেলের স্টুডিও লাগতো। আজ ফোন দিয়ে রিয়েলিস্টিক ফেক ভিডিও তৈরি করা যাচ্ছে এবং পুরো পৃথিবী স্লোলি ইনভিজিবল ইনফরমেশন ওয়ারের ভিতরে ঢুকে যাচ্ছে। এআই আপনার জন্য লিখে দেয়, এআই আপনার জন্য রিসার্চ করে দেয়, এআই আপনার জন্য এডিট করে দেয়, এআই আপনার জন্য থিঙ্ক করতেও শুরু করেছে এবং ধীরে ধীরে হিউম্যানিটি নিজের কগনিটিভ মাসেলস ইউজ করা কমিয়ে দিচ্ছে। এর মানে কম মানুষের প্রয়োজন হবে, আর কম মানুষের প্রয়োজন হলে বহু মানুষের কাজের বাজার ছোট হয়ে যাবে। এআই যদি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে একটি মানুষের চেয়েও দ্রুত শিখতে, বুঝতে আর সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কি হবে?
এই ধারণাকেই বলা হয় সিঙ্গুলারিটি। অনেকেই ভাবে সিঙ্গুলারিটি মানে রোবট এসে মানুষকে ধ্বংস করবে, কিন্তু বাস্তবতা আরো সূক্ষ্ম। সবচেয়ে বড় বিপদ হয়তো বাইরে থেকে আসবে না, বরং আমরা নিজেরাই ধীরে ধীরে নিয়ন্ত্রণ ছেড়ে দেব। কারণ মডার্ন ইন্টারনেট আর ন্যাচারাল না, যেখানে প্রতিটা সেকেন্ড মেশিন ডিসাইড করছে আপনি নেক্সট কি দেখবেন, কি ভাববেন, কি ফিল করবেন, কতক্ষণ স্ক্রিনে থাকবেন। ইউটিউব রিকমেন্ডেশন সিস্টেম পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এআই সিস্টেমের একটা। টিকটক অ্যালগোরিদম এত ডেঞ্জারাস লেভেলের এফেক্টিভ যে চায়না ছাড়া প্রায় সব ওয়েস্টার্ন গভর্নমেন্ট এটাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে দেখতে শুরু করে। কারণ প্রথমবার একটা মেশিন বিলিয়ন্স মানুষের অ্যাটেনশন ম্যানিপুলেট করতে পারছে। পৃথিবীর ইতিহাসে আগে কোনো কিং, কোনো ডিক্টেটর, কোনো এম্পায়ার এত মানুষের মন একসাথে প্রভাবিত করতে পারেনি। কিন্তু আজ কয়েকটা অ্যালগোরিদম সেটা সাইলেন্টলি করছে। আপনি যখন কোনো ভিডিওতে 2 সেকেন্ড বেশি থামেন, এআই সেটা মনে রাখে। আপনি কোন টপিকে অ্যাংরি হন, এআই সেটা মনে রাখে। কোন থাম্বনেইল আপনাকে ক্লিক করায়, এআই সেটা মনে রাখে। কোন মিউজিক আপনাকে ইমোশন করে, এআই সেটা মনে রাখে। এবং ধীরে ধীরে মেশিন আপনার পার্সোনালিটি ম্যাপ করতে শুরু করে। আপনি ভাবছেন আপনি ইন্টারনেট ব্যবহার করছেন, রিয়েলিটি হলো ইন্টারনেট আপনাকে রিভার্স ইঞ্জিনিয়ারে করছে। এবং এখানেই মডার্ন এআই রিভলিউশনের সবচেয়ে ডিস্টার্বিং অংশটা লুকিয়ে আছে। কারণ এআই শুধু ইন্টেলিজেন্স না, এআই হচ্ছে প্রেডিকশন মেশিন। এটা প্রেডিক্ট করতে চায় আপনি নেক্সট কি করবেন, কি কিনবেন, কাকে ভোট দিবেন, কোন আইডিওলজিতে আপনি বিশ্বাস করবেন, কোন কন্টেন্ট শেয়ার করবেন, এমনকি ফিউচারে আপনি ডিপ্রেশনে যেতে পারেন কিনা সেটাও প্রেডিক্ট করার রিসার্চ অলরেডি চলছে। ভাবুন, প্রতিদিন আপনি কোন ভিডিও দেখবেন, কি খাবেন, কোথায় যাবেন, কাকে উত্তর দেবেন, কি কিনবেন, এসব অনেকটাই যদি সিস্টেমে আগে থেকেই সাজিয়ে দেয়, তাহলে আপনি কতটা স্বাধীন থাকলেন। এআই যদি আপনার হয়ে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, তাহলে আপনি আস্তে আস্তে নিজের চিন্তার ভারও তার কাছে এড়িয়ে দিচ্ছেন। মডার্ন ওয়ার্ল্ডের সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স এখন অয়েল না, অ্যাটেনশন। যে কোম্পানি মানুষের অ্যাটেনশন কন্ট্রোল করতে পারবে, ফিউচার আলটিমেটলি সেই কন্ট্রোল করবে। এবং সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো খুব দ্রুত বুঝে যায়। ফেসবুকের ইন্টারনাল রিসার্চ লিক হওয়ার পরে দেখা যায় কোম্পানি জানতো ইনস্টাগ্রাম টিনেজ গার্লসদের মেন্টাল হেলথ ড্যামেজ করছে, কিন্তু তারপরেও তাদের সিস্টেম চেঞ্জ করা হয়নি। কারণ আউটরেজ, ইনসিকিউরিটি, অ্যাডিকশন এগুলো এনগেজমেন্ট বাড়ায়, আর এনগেজমেন্ট মানেই প্রফিট। এখানেই এআই ক্যাপিটালিজমের ডার্ক সাইড শুরু হয়। কারণ মেশিনের গোল ট্রুথ না, মেশিনের গোল হিউম্যানিটি না, মেশিনের গোল হচ্ছে অ্যাটেনশন ম্যাক্সিমাইজ করা। যত বেশি আপনি স্ক্রিনে থাকবেন, তত বেশি অ্যাড, তত বেশি ডাটা, তত বেশি প্রফিট। এবং স্লোলি পুরো পৃথিবী অ্যালগোরিদমিক অ্যাডিকশনের ভিতরে ঢুকে যায়। আগে মানুষ ফ্রি টাইমে চিন্তা করত, এখন মানুষ স্ক্রল করে। কিন্তু পুরো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনো বাকি। কারণ শুরুতে এআই শুধু রিকমেন্ড করছিল, তারপরে এআই জেনারেট শুরু করলো। এআই ইমেজ, মিউজিক, ভয়েস, ভিডিও, এমনকি নিউজও তৈরি করছে। আজ আপনি অনলাইনে যে ফেস দেখছেন সেটা রিয়েল হিউম্যান নাও হতে পারে। যে ভয়েস শুনছেন সেটা রিয়েল ভয়েস নাও হতে পারে। যে নিউজ পড়ছেন সেটা এআই জেনারেটেড ন্যারেটিভেও হতে পারে। এবং ফিউচারে এই প্রবলেমটা খুবই ডেঞ্জারাস হবে। আর সেখানে কিভাবে এই ডেমোক্রেসি সার্ভাইভ করবে? বর্তমান এআই এখনও লিমিটেড। আজকের এআই যতই পাওয়ারফুল হোক, এটা এখনও একটা সীমার ভিতরে কাজ করে। এটা ডেটা থেকে শিখে, প্যাটার্ন চিনে, প্রেডিকশন করে। ওপেন এআইয়ের ভিতরে লিক হওয়া ইন্টারনাল ডকুমেন্ট অনুযায়ী 2027 সালের মধ্যে তারা 1-to-1 এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স লাইভ করতে যাচ্ছে। এজিআই মানে এমন একটা কম্পিউটার সিস্টেম যার আইকিউ হবে 10,000-এর উপরে। পৃথিবীর বড় বড় নোবেল বিজয়ের বুদ্ধিমত্তাও এই মেশিনের সামনে কিছুই না। স্যাম অল্টম্যান নিজে একটি ইন্টারভিউতে বলেছেন, এজিআই যখন আসবে তখন বর্তমান অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। কেন জানেন? কারণ যখন একটা মেশিন 24 ঘন্টা কোনো ক্লান্তি ছাড়া হাজারো মানুষের কাজ একা করে দিতে পারবে, তখন কোনো কোম্পানির আর বেশি মানুষের প্রয়োজন হবে না। আপনার মেধা, আপনার কোডিং স্কিল, আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স সব মূল্যহীন হয়ে যাবে। কিন্তু এটা এখনও মানুষের মতো সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ড করে না। এটাই কারেন্ট এআই এর সীমা। এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানে এমন একটা ইন্টেলিজেন্স যেটা শুধু স্পেসিফিক কাজ করে না, বরং যে কোনো ইন্টেলেকচুয়াল কাজ করতে পারবে। একজন সায়েন্টিস্ট যেমন প্রবলেম সলভ করে, একজন আর্টিস্ট যেমন ক্রিয়েট করে, একজন স্ট্যাটিস্টিক্স যেমন ডিসিশন নেয়, সব কিছুই একসাথে। যদি এই লেভেল অ্যাচিভ হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে সেটা। তখন সবচেয়ে বড় প্রশ্ন আসে, যদি এআই মানুষের থেকেও ইন্টেলিজেন্স হয়,
তাহলে কন্ট্রোল কার হাতে থাকবে? কারণ ইন্টেলিজেন্স আর মরালিটি সেম জিনিস না। একটা সিস্টেম খুব ইন্টেলিজেন্স হতে পারে কিন্তু হিউম্যান ফ্রেন্ডলি নাও হতে পারে। এখানেই ভয় শুরু হয়। প্রথমে এআই সাজেস্ট করবে, তারপরে এআই রিকমেন্ড করবে, তারপরে এআই অপটিমাইজ করবে, তারপরে এআই ডিসিশন করবে এবং শেষমেশ মানুষ শুধু অ্যাপ্রুভ করবে। এটাই সাইলেন্ট ট্রানজিশন। এআই আজ যেটা করছে সেটা ফিউচারের ফাউন্ডেশন তৈরি করছে। একটা সময় ছিল যখন সত্য যাচাই করা সহজ ছিল। আপনি কিছু দেখছেন মানে সেটা বাস্তব, কেউ কিছু বলছে মানে সেটা হিউম্যান এক্সপেরিয়েন্স। কিন্তু এআই আসার পরেই এই ভিত্তিটাই ধীরে ধীরে ভেঙে যায়। কারণ এখন সত্য তৈরি করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এআই মানুষ তৈরি করতে পারে না, বাস্তব মানুষ না, সিনথেটিক হিউম্যান, যারা কথা বলতে পারে, ইমোশন শো করতে পারে, রিয়েলিস্টিক ভিডিওতে অ্যাপিয়ার করতে পারে, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে। এখন প্রশ্ন হলো, যদি আপনি অনলাইনে কোনো ফেস দেখেন, আপনি কিভাবে নিশ্চিত হবেন সেটা রিয়েল? যদি কোনো ভয়েস শোনেন, আপনি কিভাবে নিশ্চিত হবেন সেটা ফেক না? এবং যদি আপনি কোনো নিউজ পড়েন, আপনি কিভাবে নিশ্চিত হবেন সেটা এআই জেনারেটেড প্রোপাগান্ডা না? এখানেই শুরু হয় রিয়েলিটি ক্রাইসিস। এটা শুধু সোশ্যাল মিডিয়া প্রবলেম না, এটা জিওপলিটিক্যাল ওয়েপন। কারণ ইনফরমেশন ওয়ার এখন রিয়েল ওয়ারের অংশ। একটা কান্ট্রি অন্য একটা কান্ট্রির ইলেকশন ইনফ্লুয়েন্স করতে পারে, পাবলিক অপিনিয়ন শিফট করতে পারে, ভয় তৈরি করতে পারে, ডিভিশন ক্রিয়েট করতে পারে। এআই এই সব কিছুই অটোমেট করে দিচ্ছে। এটাই হচ্ছে সাইলেন্ট থ্রেট। তাহলে আমাদের করণীয় কি? এই ডিজিটাল দাসের জীবন থেকে বাঁচতে আমাদের 3টা সহজ নিয়ম মেনে চলতে হবে। 1 নাম্বার, সচেতন ব্যবহার। প্রতিটি ছোট কাজের জন্য এআই এর উপর নির্ভর করা বন্ধ করুন। নিজের মগজ খাটান। একটা ইমেইল নিজেই লেখার চেষ্টা করুন। একটা ছোট হিসাব নিজের মুখে মুখে করুন। মগজের ব্যায়াম চালু রাখুন। 2, স্কিল আপগ্রেড করুন। শুধু এআই যা করতে পারে সেই সাধারণ স্কিলের উপরে ভরসা করে বসে থাকবেন না। এমন কিছু শিখুন যেখানে মানুষের ইমোশন, প্র্যাকটিক্যাল ক্রিয়েটিভিটি এবং রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর দরকার হয়। 3, ডিজিটাল ডিটক্স। সারাদিনের মধ্যে অন্তত 1 থেকে 2 ঘন্টা ফোন সম্পূর্ণ দূরে রাখুন। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যেন আপনার মুড ঠিক করতে না পারে। আপনার জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে নিন। এআই আমাদের ধ্বংস করবে এমনটা হবে না। এআই উইল নট ডিস্ট্রয় হিউম্যানিটি। হিউম্যানিটি মে হ্যান্ড ওভার কন্ট্রোল উইলিংলি। অর্থাৎ এআই হয়তো আমাদের কখনো ধ্বংস করবে না, কিন্তু আমরা নিজেরাই নিজেদের আরামের জন্য আমাদের চিন্তার চাবিকাঠি স্বেচ্ছায় এআই মেশিনের হাতে তুলে দেব। আমরা নিজেরাই যদি ধীরে ধীরে আমাদের সিদ্ধান্ত, স্মৃতি, মনোযোগ আর স্বাধীনতা এই সিস্টেমের হাতে তুলে দেই, তাহলে ধ্বংস বাইরের নয়, ভেতরের হবে। এই প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু এর দাস হবেন না। আপনার চিন্তার অধিকার, সিদ্ধান্তের অধিকার, মনোযোগের অধিকার, এগুলোগুলো অ্যালগোরিদমের কাছে বিক্রি করবেন না। সচেতন থাকুন, নিজের চিন্তার মালিক নিজে হন। আপনি যদি মনে করেন এই ভিডিওটি সত্য আর অজানা ইতিহাস তুলে ধরেছে, তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন আর বলুন পরের ভিডিও কোন বিষয় নিয়ে চান। আমি সাইফুল, দেখা হবে পরের কোনো ডকুমেন্টারিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।